হ্যালো, আসসালামু আলাইকুম। গুড মর্নিং। কি অবস্থা সবার? বেলাল, বেলাল আসছে? জি স্যার। হ্যাঁ, কি অবস্থা তোমাদের? গরম কেমন লাগতেছে? জি স্যার। তোমরা তো বাসায় বসে আছো, তারপরে বাসার ভিতরে তো এখন গরম আরো বেশি লাগতেছে মনে হয়। জি স্যার, গরম অনেক বেশি স্যার। আচ্ছা, তোমাদের কি ফার্স্ট প্রুফের রেজাল্ট কখন দিতে পারে? স্যার ওরকম তো কোনো কিছু শুনিনি স্যার, এখনো কিছু জানানো হয়নি আমাদের। পরীক্ষা শেষ হয়েছে কখন? স্যার আমাদের পরীক্ষা শেষ হয়েছে স্যার এই মাসের 4 তারিখ শেষ হয়েছিল স্যার। মানে এপ্রিলের 4 তারিখে? জি স্যার। ওরে বাবা, তাহলে তো সময় লাগবে। কোরবানির আগে দিয়ে দেয় কিনা দেখো, ঈদের পরে তো হবেই। আচ্ছা, গত 2 ক্লাসে যা কিছু পড়ানো হয়েছে এগুলো কি বাসায় একটু দেখা হয়েছে, ওই স্লাইড গুলা? জি ওই স্যার স্লাইড দেখছি। গুলা নিয়ে, আচ্ছা ওই স্লাইড গুলো নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আগে একটু বলো, এরপরে আমরা এর পরের স্লাইডে যাচ্ছি। যে কোনো যে কোনো কারো যদি কোয়েশ্চেন থাকে। আগের ক্লাসে যে 2টা স্লাইড নিয়ে কথা বলা হয়েছে, মেনলি একটা স্লাইড নিয়ে কথা বলা হয়েছে। আচ্ছা, রোল নাম্বার 6 একটু আনমিউট করো তো। রোল নাম্বার 6। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আচ্ছা, তুমি আমাদেরকে একটু বলতে পারবা, আমরা কোনো একটা পেইন বা কোনো একটা সমস্যার জন্য সক্রেটিস যেটা ফলো করি, সক্রেটিসের কোডটা দিয়ে কি মিন করে? এস দিয়ে হচ্ছে, আচ্ছা এস দিয়ে হচ্ছে সাইট, এস দিয়ে হচ্ছে সাইট, মানে পেইন বা সমস্যাটা কোন জায়গায়, ঠিক আছে? ও দিয়ে হচ্ছে অনসেট। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমি বলতেছি আবার, এটা একটু বলে তারপরে দিয়ে পরের স্লাইডে যাচ্ছি। মিট করো। এস দিয়ে হচ্ছে সাইট, এটা কোন জায়গায়। ও দিয়ে হচ্ছে অনসেট, মানে এটা কখন শুরু হয়েছে এবং কিভাবে শুরু হয়েছে, ঠিক আছে? মুড অফ অনসেট যেটাকে বলে। আচ্ছা, তারপর হচ্ছে ক্যারেক্টার, এস ও পরে সি দিয়ে হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার বলতে এটার ধরনটা কেমন, ব্যথাটার ধরন কিরকম ছিল, এটা কি খুব বেশি ব্যথা, তীব্র ব্যথা, মানে বুকের মধ্যে কেউ ছুরি মারতেছে এরকম ব্যথা, নাকি হচ্ছে যে পেটের মধ্যে কেউ ঘুষি মারছে এরকম ব্যথা, নাকি হচ্ছে যে এটা পেরিয়েস্টালসিস এর মতো করে করে উপর থেকে নিচের দিকে যাচ্ছে এরকম ব্যথা, ঠিক আছে? তারপর হচ্ছে আর দিয়ে হচ্ছে রেডিয়েশন। রেডিয়েশন মানে কি, এই ব্যথাটা আর কোনো দিকে যাচ্ছে কিনা, মানে এই সমস্যাটা আর কোথাও আছে কিনা, এই ব্যথা বা অন্য কোনো যে কোনো সমস্যা। আচ্ছা, তারপর হচ্ছে এ দিয়ে হচ্ছে অ্যাসোসিয়েটেড সিমটম। অ্যাসোসিয়েটেড মানে হচ্ছে এই সমস্যার সাথে আর অন্য কোনো সমস্যা আছে কিনা। যদি ব্যথা হয়, ব্যথার সাথে বমি বা হচ্ছে যে মাথা ঘুরানো বা হচ্ছে শরীর দিয়ে ঘাম দেওয়া, এই সমস্যাগুলো আছে কিনা। যদি পাতলা পায়খানা থাকে, পাতলা পায়খানার সাথে অথবা পেট ব্যথার সাথে পাতলা পায়খানা আছে কিনা, বমি আছে কিনা, জ্বর আসছে কিনা, এই সমস্যাগুলো, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে টি দিয়ে হচ্ছে টাইমিং। টাইমিং বলতে বোঝানো হচ্ছে যে এই ব্যথাটা কোন সময় শুরু হয়েছিল, এটা কি সকালে না দুপুরে না রাতে, ঠিক আছে? যেমন ধরো যে হার্টের সমস্যাগুলা বা চেস্ট কার্ডিয়াক যে পেইন গুলা, এগুলো সাধারণত হয় হচ্ছে হঠাৎ করে শেষ রাতের দিকে, যখন ব্যথাটা হঠাৎ করে বেড়ে যায়। আচ্ছা, তারপর হচ্ছে রেডিয়েশন, এরপর হচ্ছে এ দিয়ে হচ্ছে যে অ্যাসোসিয়েটেড সিমটম, এরপর ই দিয়ে হচ্ছে এক্সাজারবেটিং ফ্যাক্টর। এক্সাজারবেটিং ফ্যাক্টর বলতে কি, মানে এই ব্যথাটা কোনো কিছুর সাথে রিলেশন আছে কিনা, এটা কিছু করলে বেড়ে যায় এরকম কোনো কিছু আছে কিনা, মানে ধরো যে কোনো কাজ করতে গেলে ব্যথা বেড়ে গেল, ঠিক আছে? যেমন ধরো যেগুলো ইনফ্লামেটরি জয়েন্ট পেইন, ইনফ্লামেটরি জয়েন্ট পেইন গুলো হচ্ছে বলবে যে রেস্টের সময় ব্যথা বেশি লাগে আর কাজকর্ম করার পরে ব্যথা একটু কম লাগবে, ঠিক আছে? তারপর হচ্ছে কার্ডিয়াক যে পেইন গুলা, বলবে যে একটু কাজকর্ম করতে গেলে, হাঁটাহাঁটি করলেই ব্যথা বেশি লাগে। ম্যাকলিওড খুললেই দেখবে যে এখানে একটা নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশন ক্লাসিফিকেশন দিছে, ঠিক আছে? মানে ডিসনিয়া বা হচ্ছে শ্বাসকষ্ট কদ্দূর যাওয়ার পর হচ্ছে, এটার একটা
গ্রেডিং করা আছে, গ্রেডিং 1 2 3 4 দিয়ে, একটু দেখবা। আচ্ছা, রিলিভিং ফ্যাক্টর কি? এটা এই সমস্যাটা কোনোভাবে চলে যায় কিনা। যেমন ধরো কার্ডিয়াক পেনের জন্য বলে যে জিহ্বার নিচে নাইট্রোগ্লিসারিন স্প্রে দিলে ব্যথা কমে যায়, ঠিক আছে? অথবা জয়েন্ট পেন, সে পেন কিলার খাচ্ছে, ব্যথা চলে গেল। শ্বাসকষ্ট, সে ইনহেলার নিল, শ্বাসকষ্ট ভালো হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এগুলো হচ্ছে এক্সাজারবেটিং বা রিলিভিং ফ্যাক্টর। তাহলে SOCRATE, এরপর হচ্ছে এস। এস দিয়ে বলা হচ্ছে সিভিয়ারিটি। সিভিয়ারিটি মানে কি? এই ব্যথাটার তীব্রতা খুব বেশি ছিল কিনা। তীব্রতা বেশি বলতে কি বোঝায়? মানে হচ্ছে যে আমি যদি বলি যে তাকে ব্যথা খুব কম বলতে বোঝাচ্ছে 0, আর একদম খুব বেশি বলতে বোঝাচ্ছে 10। তাহলে আপনি এই 0 থেকে 10-এর মধ্যে আপনার ব্যথাকে কত বলবেন, কত স্কেলে আপনি ইয়া করবেন। সে যদি বলে যে 6-এর বেশি, তাহলে বুঝতে হবে যে ব্যথাটা খুব বেশি। আর আরো সিভিয়ারিটি বোঝার আর কয়েকটা জিনিস হচ্ছে, আপনি এই ব্যথার জন্য আগে কখনো এরকম ব্যথা আগে উঠছিল কিনা, আর এই ব্যথার জন্য আপনাকে আগে কখনো হাসপাতালে ভর্তি হইতেছে বা ইনজেকশন দিতে হয়েছে, এরকম হয়েছে কিনা। ঠিক আছে? আচ্ছা, আজকের এই স্লাইডটার দিকে সবাই একটু খেয়াল করো। আমরা এই যে হিস্ট্রি টেকিং এর এই ফরম্যাটটা করতেছি, এটা করতেছি মেইনলি এই আমাদের কাছে রোগীরা আসে এই সমস্যাগুলো নিয়ে বেশি। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কিছু আছে, কার্ডিও রেসপিরেটরি কিছু আছে, তারপর হচ্ছে নিউরোলজিক্যাল আছে, আর অন্যান্য ইউরিনারি বা অন্যান্য কিছু সিমটম আছে, মেয়েদের কিছু সমস্যা, বা হচ্ছে ডার্মাটোলজি, স্কিনের যে সমস্যাগুলা, এই সমস্যাগুলা আমি একটু হালকা করে বলে যাচ্ছি। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেম গুলো বলতে ধরো যে হাসপাতালে রুগীরা আসে যে খাওয়া দাওয়ার স্বাদ কমে গেছে মুখে, ঠিক আছে? ডাক্তার সাহেব আমি খাওয়া দাওয়া করতে পারি না, ঠিক আছে? তাহলে এই খাওয়া দাওয়া কমে যাওয়ার সাথে কি কি সম্পর্ক থাকতে পারে? তার কোনো ওয়েট চেঞ্জ হয়েছে কিনা। যদি খাওয়া দাওয়ার মুখের স্বাদ কমে যাওয়ার সাথে যদি ওয়েটও কমে যায়, তাহলে বুঝতে হবে যে এটা খারাপ কিছুর দিকে যাইতে পারে। কারণ হচ্ছে ওয়েট লস সাথে যদি অ্যাপাটাইট লস হয়, তাহলে এটা ইন্ডিকেট করে পেশেন্ট কোন একটা ক্রনিক ডিজিজে ভুগতেছে, অথবা হচ্ছে ক্যান্সারে ভুগতেছে। ইনডাইজেশন, ইনডাইজেশন মানে কি? চিটিঙ্গা ভাষা যেটাকে বলে বদহজম বা চুনা পোড়া ডেক, ঠিক আছে? ইনডাইজেশনের সমস্যা নিয়ে আছে। ইনডাইজেশন ঠিক পেপটিক আলসার ডিজিজের জন্য, নাকি হচ্ছে ডিসপেপসিয়ার জন্য, নাকি হচ্ছে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের জন্য? আচ্ছা, আমি একটু আগে কিছু কথা বলে নিই। তোমরা জুমের ক্লাস করার সময় কিছু জিনিস কিন্তু খেয়াল করতে হবে। তোমরা আগে করছো কিনা জানি না। জুমের ক্লাস করার সময় অবশ্যই 3-4 জন অ্যাটেন্টিভলি ক্লাসগুলা খাতায় লিখে নিবা আমি যা কিছু বলতেছি, ঠিক আছে? কারণ এগুলো সবগুলো রেকর্ডেড ক্লাস থাকে না, যার জন্য এগুলো পরে আর পাবা না। এগুলো একটু চেষ্টা করবা, সোজা বাংলায় হোক ইংলিশে হোক যেভাবে পারো খাতায় এগুলো একটু লিখে নেওয়ার জন্য। এই যে ইনডাইজেশনের সাথে যে ডিজিজের টার্ম গুলো বলা হচ্ছে, হ্যাপাটাইটিসের সাথে যে কার্সিনোমার কথা বলা হচ্ছে, এগুলো ঠিক আছে? নসিয়া ভমিটিং, এই নসিয়া ভমিটিং এর অনেকগুলো কজ আছে। নসিয়া ভমিটিং এর মধ্যে এমনিতে মেইন মেইন যেগুলো হচ্ছে মোশন সিকনেস, মানে পেশেন্ট কোথাও ঘুরতে গেছে, ঠিক আছে, তার হঠাৎ করে অক্সিজেন লেভেল কমে গেছে, অথবা একটা বদ্ধ রুমে ছিল, ঠিক আছে, এগুলোর জন্য নসিয়া ভমিটিং হতে পারে। অথবা হচ্ছে তার কার্ডিয়াক চেস্ট পেইন, কার্ডিয়াক চেস্ট পেইনের সাথে নসিয়া ভমিটিং হতে পারে, ঠিক আছে? কারণ হচ্ছে ওইখানে সিম্পেথেটিক ওভার অ্যাক্টিভিটির জন্য নসিয়া ভমিটিং এর চান্স বেশি হয়। আচ্ছা, ডিসফেজিয়া, ডিসফেজিয়া মানে কি? বলতেছে যে খাইতে পারে না। ডিসফেজিয়ার সোজা বাংলা টার্ম হচ্ছে ডিফিকাল্টি ইন সোয়ালোইং। এখানে টার্ম দুইটা আছে, একটা হচ্ছে ডিসফেজিয়া, একটা হচ্ছে অডাইনোফেজিয়া। ডিসফেজিয়া মানে হচ্ছে ডিফিকাল্টি ইন সোয়ালোইং, অডাইনোফেজিয়া মানে হচ্ছে পেইনফুল সোয়ালোইং, ঠিক আছে? এটা এই টার্মগুলো একটু খেয়াল করতে হবে। তোমাদেরকে প্রথম ক্লাসে একটা কথা বলা হয়েছিল যে চিফ কমপ্লেনের সময় অবশ্যই লিখতে হবে কি পেশেন্টের ল্যাঙ্গুয়েজে। চিফ কমপ্লেনে তুমি লিখতে পারবে না যে ডিসফেজিয়া ফর লাস্ট 10 days, তোমাকে লিখতে হবে ডিফিকাল্টি ইন সোয়ালিং ফর লাস্ট 10 days। ডিসফেজিয়া লিখলে বললো যে তুমি হিস্ট্রি টেকিং জানো না, তোমাকে কে পড়াইছে, সেও জানে না, নিজেও বকা শুনলো, স্যারেরও বকা শুনে দিলা যখন এক্সটার্নাল আসবে। তারপর অ্যাপাটাইট, অ্যাপাটাইট লস, লস অফ অ্যাপাটাইট লিখতে হবে। অ্যাপাটাইট লসের মেডিকেল টার্ম হচ্ছে অ্যানোরেক্সিয়া, অ্যানোরেক্সিয়া লেখা যাবে না, ঠিক আছে? তারপর হচ্ছে তাহলে ডিসফেজিয়া
হচ্ছে ডিফিকাল্টি ইন সোয়ালিং, মানে ঢোক গিলতে কষ্ট হচ্ছে, মানে খাওয়া খাইতে কষ্ট হয়। অডাইনোফেজিয়া মানে বলবো যে আমি ঢোক গিলতে গেলে, খাওয়া খাইতে গেলে গলা ব্যথা করে। ঠিক আছে। ডিসফেজিয়ার অনেকগুলো কজ আছে, কিছু কিছু নিউরোলজিক্যাল ডিজিজ আছে, মোটর নিউরন ডিজিজ বা হচ্ছে মাইস্থেনিয়া গ্রেভিস। ঠিক আছে। তারপর হচ্ছে তোমার কোনো প্যাথোলজি থাকলে হইতে পারে। আরো হচ্ছে সিস্টেমিক স্ক্লেরোসিস বা হচ্ছে ডিফিউজ ইসোফেজিয়াল স্পাজম, এই সমস্যাগুলো হলে ডিসফেজিয়া হতে পারে। ঠিক আছে। তারপর হচ্ছে অডাইনোফেজিয়া হওয়ার পিছনে কারণ কি, তার যদি ইসোফেগাসে কোনো ধরনের ক্যান্ডিডা ইনফেকশন হয়, ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস। ঠিক আছে। যেটা এইচআইভি পেশেন্টদের হয়, এইচআইভি বা এইডস এ। আচ্ছা। কনস্টিপেশন, কনস্টিপেশন মানে কি, হার্ড স্টুল, যে তার পায়খানা কষা হয়ে গেছে। ঠিক আছে। পায়খানা কষা হওয়ার অনেকগুলো কজ আছে, এর মধ্যে কয়েকটা মেইন কজ হচ্ছে কি, পেশেন্টের ধরো যে ফাইবার ইনটেক কম হচ্ছে, সে একটু খাওয়া দাওয়া বেশি খায়, হচ্ছে ফাস্ট ফুডের খাওয়া, অথবা হচ্ছে সে ফাইবার রিলেটেড খাওয়া দাওয়া কম করে, মানে শাকসবজি কম খায় বা পানি কম খায়। আর হচ্ছে কিছু কিছু ড্রাগ আছে, ড্রাগ গুলোর জন্য কনস্টিপেশন হয়। যেমন ধরো যে প্রোজেস্টেরন, মেয়েরা কিছু কিছু পিল বা হচ্ছে মেয়েদের ফার্স্ট ট্রাইমেস্টারে প্রোজেস্টেরন দেওয়া হয়। এই প্রোজেস্টেরন কনস্টিপেশন করার কারণে এটা গাট মোটিলিটি কমায় দেয়। যত রকমের ড্রাগ বা তুমি ফিজিওলজিতে যা কিছু করছো যেগুলো গাট মোটিলিটি কমায়, এগুলো ব্যবহার করলেই কনস্টিপেশন হয়। তারপর আরো কিছু কমন ড্রাগ হচ্ছে, যেমন ধরো ক্যালসিয়াম। পেশেন্টের ধরো যে বোন পেইন আছে, হচ্ছে বয়স্ক মানুষ দেখবো যে অস্টিওপোরোসিস বলতেছে, ক্যালসিয়াম দিছে, এই যে ডাক্তার সাহেব আমার এখন তো পায়খানা কষা। তো যেটা করতে হবে, হয় ওই ক্যালসিয়ামটা চেঞ্জ করে আর ন্যাচারাল সোর্সের ক্যালসিয়াম দিতে হবে, অথবা হচ্ছে বেশি করে পানি খাইতে হবে। ঠিক আছে। তারপর হচ্ছে আরেকটা ড্রাগ আছে, ওপিওয়েড বলা হয়, মরফিন। এই ড্রাগ গুলো মোটিলিটি কমায় দেয়, এই জন্য এগুলো কনস্টিপেশন করতে পারে। ঠিক আছে। এরপর হচ্ছে ডায়রিয়া। ডায়রিয়ার অনেকগুলো কজ আছে, ইনফেকশনের জন্য হতে পারে, ইনফেকশাস ডায়রিয়া, গ্যাস্ট্রোএন্টেরাইটিস, যেমন ধরো ইকোলাই, ভিব্রিও কলেরি। ঠিক আছে। এই অর্গানিজম গুলোর জন্য হতে পারে। ঠিক আছে। তারপর ধরো যে যেসব কারণে ইন্টেস্টাইনের মধ্যে যে নার্ভ সাপ্লাই আছে এটা যদি হ্যাম্পার হয়, ঠিক আছে, ধরো যে পেশেন্টের কোনো একটা কারণে ব্যাকে কোনো ইনজুরি হইলো, ওখান থেকে নার্ভ সাপ্লাই যদি হ্যাম্পার হয়, তাহলে পেশেন্টের ডায়রিয়া বা ফিকাল ইনকন্টিনেন্স হতে পারে, মানে সে পায়খানার ব্যাগ ধরে রাখতে পারে না। ঠিক আছে। এই অ্যাবডোমিনাল পেইন, ব্লিডিং। অ্যাবডোমিনাল পেইন মানে হচ্ছে পেট ব্যথা। পেট ব্যথা আমরা যদি দেখবো যে ম্যাক্রোইড বা যে কোনো বইয়ে ছবি আছে, যে তোমরা যে পড়ছো অ্যানাটমিতে, মানে 9টা কোয়াড্রেন্টে ভাগ করা হয়, রাইট হাইপোকন্ড্রিয়াম, লেফট হাইপোকন্ড্রিয়াম, এপিগ্যাস্ট্রিয়াম, তারপর হচ্ছে আম্বিলিকাল, হচ্ছে হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন, হচ্ছে রাইট আইলিয়াক ফোসা, লেফট আইলিয়াক ফোসা, আর হচ্ছে লাম্বার রিজিয়ন। ঠিক আছে। প্রত্যেকটার জন্য ওই যে সাইডটা দরকার। আচ্ছা, ব্লিডিং। ব্লিডিং আগের ক্লাসে যে রোল নাম্বার 6 না, হ্যাঁ, ও যে সরি রোল নাম্বার 8 বলছিল মনে হয়, হেমাটোকেজিয়ার মেলে না। ব্লিডিং দুই রকম, তার পায়খানার সাথে কি ব্লাডটা কি একদম পরিষ্কার ব্লাড যাচ্ছে, হিমোরয়েড বা অ্যানাল ফিশারের, নাকি হচ্ছে অল্টার্ড ব্লাড। অল্টার্ড ব্লাড মানে হচ্ছে মিলে না, মানে পেপটিক আলসার ডিজিজের পারফোরেশন হয়েছে, বা হচ্ছে আপার জিআই ব্লিডিং। আপার জিআই ব্লিডিং হলে, আপার জিআই মানে হচ্ছে স্টোমাক ডিউডেনাম পর্যন্ত। ঠিক আছে। ওই জায়গা থেকে ব্লিডিং হলে এটার কারণে অল্টার্ড স্টুল পাওয়া যাবে, স্টুলের কালারটা অল্টার্ড হবে। আর যদি ফ্রেশ ব্লাড থাকে তাহলে বুঝতে হবে যে লোয়ার জিআই ব্লিডিং। তারপর হচ্ছে আরো দুইটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে হেমাটোকেজিয়ার, আলসারেটিভ কোলাইটিস বা ইনফ্লামেটরি বাউল ডিজিজ। এগুলো একটু টার্ম করে লিখে রাখো, পরে বই খুললে দেখবা, আমাদেরকে এখন ভিতরে যেতে হবে না। ইনফ্লামেটরি বাউল ডিজিজ। আচ্ছা, এই যে এই গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিমটম, আমরা তো সক্রেটিস ফলো করলাম শুধুমাত্র পেনের জন্য, বাকিগুলোর ক্ষেত্রেও এস বাদ দিয়ে বাকি কোয়েশ্চেন গুলো করতে হবে, মানে অ্যাপেটাইট, ইনডাইজেশন, নশিয়া, ভমিটিং, ডিসপেজিয়া, বা এগুলোর জন্য এগুলো কতদিন ধরে, কখন থেকে শুরু হয়েছিল, ঠিক আছে, এগুলোর নেচারটা কিরকম, রেডিয়েশন এদের সাথে রিলেশন আসবে না, কিন্তু এই অ্যাপাটাইট লস এটা কোনো কিছুর সাথে রিলেশন আছে কিনা, মানে তার কোনো পার্টিকুলার ফুড খেলে মনে হচ্ছে কিনা যে ইনডাইজেশনটা বেশি হয়। প্রথম ক্লাসে যেমন বলা হয়েছিল যে ইনডাইজেশন বা হচ্ছে
পেপটিক আলসার ডিজিজের মধ্যে ডিউডেনাল আলসার যদি হয়, পেইন রিলিভ আফটার টেকিং ফুড। ডিউডেনাল আলসারের পেইন রিলিভ মানে পেইনটা কমে যাবে খাওয়া দাওয়ার পরে। আর যদি গ্যাস্ট্রিক আলসার হয় তাহলে খাওয়া দাওয়া করার পরে বলবো যে ব্যথা আরো বেশি লাগতেছে। ঠিক আছে? ভমিটিং ডিসফেজিয়া এগুলোর ক্ষেত্রেও সবগুলোর ক্ষেত্রে অনসেটের কথা জিজ্ঞেস করতে হবে, টাইমে মানে ফ্রিকোয়েন্সিও জিজ্ঞেস করতে হবে কয়বার করে হচ্ছে, এবং ভমিটিং এর নেচার বা ক্যারেক্টারটা কিরকম, এটা কি খুব বেশি প্রজেক্টাইল ভমিটিং কিনা। ঠিক আছে? যেমন ধরো প্রজেক্টাইল ভমিটিং হচ্ছে যাদের রেস্ট ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার থাকে, মানে ব্রেনের মধ্যে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা বেড়ে গেছে যে কোনো কারণে, ওটার জন্য যদি ভমিটিং হয় এটার ক্ষেত্রে বলা হয় প্রজেক্টাইল ভমিটিং। আর হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। ঠিক আছে? আচ্ছা, কার্ডিও রেসপিরেটরি একসাথে লিখছে, তারপর কার্ডিওলজির মেইনলি সমস্যাগুলো হচ্ছে চেস্ট পেইন, কাফ, স্পুটাম, হেমোপ্টাইসিস, ডিসনিয়া, পালপিটেশন, লেগ সোয়েলিং। ঠিক আছে? এখানে সবগুলোই দুইটার মধ্যে পাওয়া যায় বলে এখানে একসাথে লিখছে। কারণ হচ্ছে হার্টের সাথে লাং এর সম্পর্ক থাকার পিছনে কারণ হচ্ছে তোমরা যে সার্কুলেটরি সিস্টেম পড়ছো ওখানের মধ্যে কি ছিল, রাইট এট্রিয়ামে ব্লাড আসতেছে ভেইন হয়ে, জুগুলার ভেইন হয়ে বা হচ্ছে ভেনা কেভা হয়ে। রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড গুলো কোথায় যাচ্ছে? পালমোনারি আর্টারিতে। ঠিক আছে? আর ওই দিক দিয়ে আবার পালমোনারি ভেইন হয়ে ব্লাড ঢুকতেছে লেফট এট্রিয়ামে, আর লেফট ভেন্ট্রিকল দিয়ে অ্যাওরটা হয়ে উঠে যাচ্ছে। তো কোনো কারণে যদি রাইট ভেন্ট্রিকলের থেকে যে পালমোনারি আর্টারিতে ব্লাড যাচ্ছে এবং ওই ব্লাডটা যখন লাংস দিয়ে যাচ্ছে ওখানের মধ্যে ব্লাড ফ্লো যদি হ্যাম্পার হয় তখনই তার হার্টের সাথে সাথে লাংসের সমস্যা হয়। এই জন্য কার্ডিও রেসপিরেটরি কথাটা লেখা। ঠিক আছে? তোমরা যদি ফিজিওলজির জ্ঞান করো তাহলে দেখবা যে হাইপোক্সিয়া পুরো শরীরে ভেসোডাইলেশন করে, কিন্তু পালমোনারি করে হচ্ছে ভেসোকনস্ট্রিকশন। হাইপোক্সিয়া পালমোনারি করে হচ্ছে ভেসোকনস্ট্রিকশন, আর বাকি পুরো শরীরে করতেছে হচ্ছে ভেসোডাইলেশন। ঠিক আছে? এই জন্য দেখবে কোভিড পেশেন্টকে সবচেয়ে বেশি কি দেওয়া হচ্ছে? অক্সিজেন, খুবই হাই ফ্লো অক্সিজেন, কারণ ওদের খুব বেশি হাইপোক্সিয়া হয়। এই হাইপোক্সিয়ার জন্য যদি তুমি অক্সিজেন না দাও, ওদের যদি এই পালমোনারি ভ্যাসোকনস্ট্রিকশন হয়, পালমোনারি ভ্যাসোকনস্ট্রিকশন হইতে হইতে পালমোনারি হাইপারটেনশন হয়। ঠিক আছে? এই পালমোনারি হাইপারটেনশন হলে পেশেন্টের এর পরে দিয়ে যে লাংস এর উপরে প্রেসার পড়বে, পেশেন্টের চেস্ট পেইন বা হচ্ছে তোমার রেসপিরেটরি ডিস্ট্রেস এই সমস্যাগুলো চলে আসবে। আচ্ছা, এই যে এখানে একই রকম ভাবে যে কথাগুলো লেখা আছে কাফ, স্পুটাম, হেমোপ্টাইসিস, এই কোয়েশ্চেন গুলো করে ফেলতে হবে রেসপিরেটরি সিমটম রিভিউতে। মানে আপনার কাশি আছে কিনা, থাকলে কতদিন ধরে, কখন বেশি হয়। ঠিক আছে? অ্যাসোসিয়েটেড সিমটমের মধ্যে কাশির সাথে কফ আছে কিনা, কফ থাকলে কফের অ্যামাউন্ট কেমন। ঠিক আছে? কফের অ্যামাউন্ট যদি হালকা থাকে তাহলে এটাকে বলা হয় নিউমোনিয়া, কিন্তু কফের অ্যামাউন্ট যদি খুব বেশি পরিমাণে হয় তাহলে এটা ধরে নেওয়া হয় যে লাং অ্যাবসেস অথবা হচ্ছে এমপাইমা অথবা হচ্ছে ব্রঙ্কিয়েকটেসিস। এই তিনটা টার্ম মনে রাখো, এগুলো এখন আপাতত বেশি জানতে হবে না থার্ড ইয়ারে। মানে আমাকে কেন এই কোয়েশ্চেন গুলো আমি করতেছি, তাইলে কাশি আছে কিনা, কতদিন ধরে, কাশিটা কখন বেশি, কাশির সাথে জ্বর আছে কিনা, জ্বর থাকলে বুঝতে হবে তাহলে তার নিউমোনিয়ার দিকে যাচ্ছে, এবং এই কাশির সাথে কফ আছে কিনা, কফ থাকলে কফটা কদ্দুর, এটা কি 1 চামচ মতো নাকি হচ্ছে যে পুরো 1 কাপ হয়। যদি 1 চামচ 2 চামচ হয় তাহলে বুঝতে হবে যে এটা নিউমোনিয়া। যদি খুব বেশি হয় তাহলে বুঝতে হবে কি লাং লিখে রাখো, লাং অ্যাবসেস, এমপাইমা আর হচ্ছে ব্রঙ্কিয়েকটিসিস। আচ্ছা, এরপরে জিজ্ঞেস করতে হবে স্পুটাম, এই যে কফ, কফটার কালারটা কিরকম, মানে এটা দেখতে কিরকম ছিল। বলা হয় যে পিঙ্ক, হালকা একটু যে গোলাপি কালারের মতো ফ্রদি, তাহলে বুঝতে হবে যে এটা হার্ট ফেলিউরের জন্য বা পালমোনারি ইডিমার জন্য। ঠিক আছে? কিন্তু যদি বলে যে এটা গ্রিন কালার হচ্ছে বা হচ্ছে ইয়েলোইশ কালার হচ্ছে, তাহলে বুঝতে হবে যে এটা ইনফেকশনের জন্য। গ্রিনিশ কালার পাওয়া যায় হচ্ছে সিউডোমোনাসে, গ্রিনিশ কালার পাওয়া যায় হচ্ছে সিউডোমোনাসে, ইয়েলোইশ বাকি যত কিছু আছে স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস, এগুলোতে। আচ্ছা,
আরেকটা বলা হচ্ছে রাস্টি কালার। রাস্টি কালার মানে হচ্ছে যে ওই যে লোহায় মরিচা ধরলে যেরকম এই ধরনের যেই স্পুটামের কালারটা থাকবে এটাকে বলা হচ্ছে রাস্টি কালার। এটা হয় হচ্ছে নিউমোকক্কাল নিউমোনিয়াতে। ঠিক আছে, টার্মগুলো একটু লিখে রাখো অথবা এগুলো বইয়ে আছে, দেখে নিতে হবে। নিউমোকক্কাল নিউমোনিয়া। আচ্ছা, হিমোপটাইসিস এর আগের ক্লাসে বলা হয়েছে হিমোপটাইসিস আর হিমাটোমাইসিসের পার্থক্য, মানে কাশির সাথে রক্ত যায় কিনা। আচ্ছা, কাশির সাথে যদি রক্ত যায় এটা কি পরিমাণ? ওই যে হিমোপটাইসিসের কালারটাই হবে ফ্রদি কালার, ফ্রদি পিঙ্ক কালার এবং ফ্রদি কালার, মানে এটা ইন্ডিকেট করে হচ্ছে তার হার্ট ফেলিউরের পেশেন্ট এবং তার পালমোনারি ইডিমা ডেভেলপ করছে। আচ্ছা, ডিসনিয়া। ডিসনিয়া মানে কি? ডিফিকাল্টি ইন ব্রিদিং। ওই যে ডিসফেজিয়া, ডিফিকাল্টি ইন সোয়ালিং, ডিসনিয়া হচ্ছে ডিফিকাল্টি ইন ব্রিদিং। ঠিক আছে, ডিসনিয়ার মধ্যে কয়েকটা টাইপ আছে ডিফিকাল্টি ইন ব্রিদিং। একটাকে বলা হচ্ছে প্যারক্সিসমাল নকটার্নাল ডিসনিয়া, আর একটা হচ্ছে অর্থোপনিয়া। ঠিক আছে, আর একটা টার্ম আছে প্লাটিপনিয়া। আজকের ক্লাসে মেইনলি যে দুইটা টার্ম খুবই দরকারি, ওটা জেনে নাও, প্যারক্সিসমাল নকটার্নাল ডিসনিয়া। প্যারক্সিসমাল মানে কি? এটা হচ্ছে থেকে থেকে হবে, সবসময় না। ধরো যে 2 দিন হলো, একদিন ভালো লাগবে, একদিন হলো 2 দিন ভালো লাগবে। নকটার্নাল মানে কি? রাতের বেলা। ডিফিকাল্টি ইন ব্রিদিং মানে তার রাতের বেলা ডিফিকাল্টি ইন ব্রিদিং হবে। ঠিক আছে, অর্থোপনিয়া। অর্থোপনিয়া মানে কি? পেশেন্ট যখন লাইং ফ্ল্যাট মানে একদম ফ্ল্যাটে শুবে তখনই তার ডিফিকাল্টি ইন ব্রিদিংটা হবে। আচ্ছা, এই দুইটা হওয়ার পিছনে কারণ কি? তোমরা ফিজিওলজিতে পড়ছো, ডায়াফ্রাম কি করতেছে? রেসপিরেটরি মাসল হিসেবে কাজ করে, আমাদের অ্যাক্টিভ ব্রিদিং এ হেল্প করতেছে। অর্থোপনিয়াতে কি হচ্ছে? পেশেন্ট যখন শুয়ে আছে ডায়াফ্রামটা উপরের দিকে মুভ করছে না, তো উপরের দিকে মুভ করার ফলে পেশেন্টের লাংস এর উপরে এক্সট্রা প্রেসার দিচ্ছে। এর জন্য যখনই পেশেন্টের হার্ট ফেলিউর থাকবে তার আগে থেকেই তো হার্টের কাজ কম করতেছে, তো ডায়াফ্রাম যখন আরো এক্সট্রা চাপ দেয় ভেনাস রিটার্নটা কি হয়? আরো বেশি তাড়াতাড়ি হচ্ছে। তো ভেনাস রিটার্ন যখন বেশি হবে ব্লাডটা পেরিফেরি থেকে হার্টের দিকে বেশি পুলিং হবে পেশেন্ট যখন শুয়ে থাকবে। এই জন্য হার্ট যেহেতু দুর্বল আছে, যখনই হার্টের উপরে প্রেশার পড়বে তখনই কি সে শুয়ে থাকলেই তার বলবে যে আমার শ্বাসকষ্ট হয়। আর প্যারক্সিসমাল নকটার্নাল ডিসনিয়া কেন হচ্ছে? রাতের বেলা যখন মানুষ ঘুমের মধ্যে থাকে, ঘুমের মধ্যে কোন নার্ভাস সিস্টেম বেশি অ্যাক্টিভ থাকে, সিম্প্যাথেটিক নাকি প্যারাসিম্প্যাথেটিক? রোল নাম্বার 9 বলবে। রোল নাম্বার 9 আনমিউট করো। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঘুমের সময় কোন নার্ভাস সিস্টেম বেশি অ্যাক্টিভ থাকে, সিম্প্যাথেটিক নাকি প্যারাসিম্প্যাথেটিক? প্যারাসিম্পেথেটিক। ভেরি গুড। প্যারাসিম্প্যাথেটিক এর কাজ কি? ভ্যাসোকনস্ট্রিকশন করা নাকি ভ্যাসোডাইলেশন করা? স্যার প্যারাসিম্প্যাথেটিক এর কাজ কি? ভ্যাসোকনস্ট্রিকশন করা নাকি ভ্যাসোডাইলেশন করা? ভেসো কনস্ট্রিকশন। একটু উল্টা বলে ফেললে তো। সিম্প্যাথেটিক এর কাজ হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন করানো। স্যার স্যার সিম্পেথিক ভেসো কনস্ট্রিকশন আর প্যারাসিম্পেথিক ভেসো ডাইলেশন। ওইটাই তো বলতেছি। তো প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যখন বেশি হয়, ভ্যাসোডাইলেশন যখন হবে তখন ব্লাডটা পুলিং হবে। পেশেন্ট যখন রাতের বেলা ঘুমের মধ্যে থাকবে ব্লাডটা পেরিফেরি থেকে পুলিং হয়ে হার্টের দিকে আসবে। তো হার্ট এমনিতেই দুর্বল, হার্ট ফেলিয়ার পেশেন্টের, তারপর যখন পুলিং হয়ে ব্লাডটা আরো বেশি আসবে তখন পেশেন্টের রাতের বেলা ঘুমাইতে গেলে শ্বাসকষ্ট হবে। মনে থাকবে? আচ্ছা, এরপরে হচ্ছে লেগস। আচ্ছা ঠিক আছে, মিট করো। এরপর হচ্ছে লেগ সোয়েলিং। লেগ সোয়েলিং কি জন্য? ওই যে আগের ক্লাসে বলা হয়েছে পেশেন্টের হার্টের সমস্যার জন্য কোনো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার পাচ্ছে কিনা, অথবা হচ্ছে হার্ট ফেলিউরে আছে কিনা পেশেন্ট। ঠিক আছে, চেস্ট পেইন। চেস্ট পেইনের কার্ডিওলজির কিছু কজ আছে, তারপর হচ্ছে লাংস এর কিছু কজ আছে। আচ্ছা, কার্ডিওলজির কজ কি কি? যদি হচ্ছে একিউট করোনারি সিনড্রোম হয়, একিউট করোনারি সিনড্রোমের মধ্যে কি কি আছে? আনস্টেবল এনজাইনা, এসটি এলিভেশন এমআই, নন এসটি এলিভেশন এমআই। এই তিনটা টার্ম আপাতত মনে রাখো, আনস্টেবল এনজাইনা, এসটি এলিভেশন এমআই, নন এসটি এলিভেশন এমআই। আচ্ছা, এখানে আরো বিষয় হচ্ছে লাং কজের জন্য চেস্ট পেন হয়, এরকম পেন কি কি আছে? একটা হচ্ছে চেস্ট পেন হয়ে যদি তার প্লুরিসি হয় মানে প্লুরাইটিস। ঠিক আছে, আর হচ্ছে যদি পালমোনারি এম্বোলিজম হয়। এখন এগুলোর মধ্যে পার্থক্য কিভাবে করে করবা? যদি হার্টের পেন হয়
এটার রেডিয়েশন থাকবে লেফট আর্মে অথবা জতে। আর যদি প্লুরাইটিসের পেন হয়, বলবে যে তার চেস্ট পেনটা শ্বাস নেওয়ার সময় বা কাশি দিলে বেশি লাগে। মেইনলি হচ্ছে ইনস্পিরেশনের সময় তার ব্যথাটা বেশি থাকবে। আর পালমোনারি এম্বোলিজমের পেন কখন হবে? পেশেন্ট একটু হাঁটা চলা করতে গেলে তার শ্বাসকষ্ট হবে। মনে থাকবে? এগুলো লিখে রাখো ছোট ছোট করে। ইনস্পিরেশনের সময় যদি পেশেন্টের পেন হয় তাহলে বুঝতে হবে এটা প্লুরাইটিক চেস্ট পেন। আচ্ছা, এখন এগুলোর সাথে এই পালমোনারি এম্বোলিজম তোমরা প্যাথোলজিতে পড়বো সামনে। পালমোনারি এম্বোলিজমের কজ কি? পালমোনারি এম্বোলিজম হয় কখন? যখন ব্লাডের ভিসকোসিটি বেড়ে যায়। ব্লাডের ভিসকোসিটি বাড়তে পারে এরকম কয়েকটা কন্ডিশন হচ্ছে। ধরো পেশেন্ট কোন একটা হরমোন বা ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরন কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছে, যেগুলা ব্লাডের ভিসকোসিটি বাড়ায় দেয়। অথবা হচ্ছে তার এমন কোন ডিজিজ আছে যেটার জন্য ব্লাডের ভিসকোসিটি বেড়ে গেছে। ঠিক আছে, এরকম কয়েকটা ডিজিজের মধ্যে হচ্ছে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, ঠিক আছে, অথবা হচ্ছে পলিসাইথেমিয়া। তোমরা যে ফিজিওলজিতে পড়ছো পলিসাইথেমিয়া, ঠিক আছে। অথবা কিছু কিছু তোমরা যে ক্লটিং ফ্যাক্টর পড়ছো না, ক্লটিং ফ্যাক্টর গুলো যদি শরীরে না থাকে, ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হয়, তাহলে ক্লটিং ফ্যাক্টর গুলো যদি ডেফিসিয়েন্ট থাকে তাহলে কি তার ব্লাডে ক্লটিং ফ্যাক্টর গুলোর কাজ কি? ব্লাডের নর্মাল ফ্লোকে করা, মেনটেন করা। কিন্তু ক্লটিং ফ্যাক্টর গুলো যদি না থাকে ব্লাডের ভিসকোসিটি বেড়ে যাবে। তখন এটা লাংস যেহেতু ক্যাপিলারি গুলো ছোট, ওখানের মধ্যে মাইক্রো ছোট ছোট এম্বোলাই ফর্মেশন হয়ে যায়। থ্রম্বাস আর এম্বোলিজমের মধ্যে পার্থক্যটা একটু বলে রাখি, প্যাথোলজিতে পড়বা। থ্রম্বাস হচ্ছে ধরো যে কোনো একটা জায়গায় স্থির অবস্থায় আছে, একটা ক্লট ফর্মেশন হয়েছে, এটি ওই জায়গায় আছে। ধরো ক্লটটা ফর্মেশন হলো তোমার হার্টের মধ্যে অথবা হচ্ছে তোমার অ্যাবডোমেনের কোনো একটা জায়গায়, ওইটা হচ্ছে থ্রম্বাস। কিন্তু যখনই এটা ওখান থেকে মুভ করে ব্লাডের ফ্লো হয়ে যদি ডিস্টেন্ট কোনো সাইডে যায়, তখন এটাকে বলা হয় এম্বোলিজম। আচ্ছা, এই জন্যই পালমোনারি এম্বোলিজম বলা হচ্ছে। আচ্ছা, হুইস হুইস মানে কি? দেখবা মানে তোমরা গ্রামে গঞ্জে বা তোমাদের রিলেটিভদের মধ্যে অনেকে থেকে শুনবা যে গলার মধ্যে বাঁশির মতো সরু সরু শব্দ হয়, ঠিক আছে, ওটাকে বলা হচ্ছে হুইস। ঠিক আছে, এটা আবার হচ্ছে যখন তুমি অস্কালটেশন করে পাবা, মানে চেস্টে যখন অস্কাল্ট করবা তখন এটাকে বলা হয় রংকাই। ঠিক আছে, আচ্ছা, এগুলোকেও একই রকম ভাবে, এগুলো কতদিন ধরে এই সমস্যাটা কি কোনো কারণে বেড়ে যায় কিনা, ওই যে অকুপেশনাল, তোমরা যে এর আগে ক্লাসে বলা হয়েছে অকুপেশনাল অ্যাজমা, যেটার কথা বলা হয়েছে, মানে সে ধরো কোনো ডাউই ফ্যাক্টরিতে কাজ করতেছে যেখানে আটা ময়দার কাজগুলো করা হয়, বা হচ্ছে খুব জুট মিলের কাজ করতেছে, ওখানের মধ্যে গেলেই তার এই শ্বাসকষ্টটা বেড়ে যাচ্ছে, অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে বুঝতে হবে যে ওইটার কারণে তার এই সমস্যাটা বেশি হচ্ছে। তাহলে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর বুঝলে বুঝে যাবে যে হিজের সাথে সম্পর্ক কি, অকুপেশনাল অ্যাজমা। বলবো যে আমি এখানে কাজে যেদিন ছুটি থাকে ওই দিন আমার ভালো লাগে। আচ্ছা, মাঝখানে একটা পয়েন্ট বলা হয় না, পালপিটেশন। পালপিটেশন মানে কি হচ্ছে, বলে যে বুক ধড়ফড় করে। এই বুক ধড়ফড় করা অনেক কারণে হইতে পারে। একটা পেশেন্ট ধরো তোমার পরীক্ষার আগে অ্যাংজাইটিতে ভুগতেছো, তখনও বুক ধড়ফড় করে। আবার ধরো যে কিছু কিছু হরমোন আছে, হরমোন গুলোর জন্য পালপিটেশন হতে পারে। যেমন ধরো থাইরয়েড হরমোন যদি শরীরে বেশি থাকে, হাইপার থাইরয়েডিজম। থাইরয়েড হরমোনের কাজ কি? সিম্প্যাথোমাইমেটিক অ্যাক্টিভিটি বাড়ায় দেয়। থাইরয়েড সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যেহেতু বাড়ায় দিচ্ছে, তখন তার পালপিটেশন বেশি হবে। এই জন্য হাইপার থাইরয়েডিজমের পেশেন্ট পালপিটেশন নিয়ে প্রেজেন্ট করে। ঠিক আছে, আর এমন কোন ডিজিজ, হার্টের এমন কোন ডিজিজ যেটার জন্য হার্টের বিটটা খুব বেশি হচ্ছে, যেমন ধরো এরকম কয়েকটা ডিজিজ হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন অথবা হচ্ছে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, মানে ভেন্ট্রিকল এক্সট্রা বিট করতেছে, এগুলোর জন্য পালপিটেশন হতে পারে। এই 3-4টা জিনিস মাথায় রাখে: অ্যাংজাইটি, থাইরোটক্সিকোসিস, এট্রিয়াল ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। আচ্ছা, নিউরোলজিক্যাল কি কি? ব্ল্যাক আউট। ব্ল্যাক আউট মানে বলে না, রোগীরা বলে না যে অজ্ঞান হয়ে পড়ে গেছে, এরপরে হাসপাতালে আনছে, ঠিক আছে, অথবা মাথা ঘুরে পড়ে গেছে, সবগুলো টার্মকে ব্ল্যাক আউট বলা হয়। তো এই জন্য এটা যখন বলবে রোগীকে জিজ্ঞেস করতে হবে আপনি এই যে এই কথাটা দিয়ে কি বুঝাচ্ছেন।
মানে কি অজ্ঞান হয়ে পড়ে গেছে বলতে এটা কতক্ষণ আগে হয়েছে? কারণ অজ্ঞান হয়ে অনেক কারণে পড়তে পারে। এটা যদিও নিউরোলজিক্যাল বলছে, এটার সাথে নিউরোলজিক্যাল কিন্তু এন্ডোক্রাইনের সম্পর্ক আছে। এরকম কিছু ডিজিজের ব্ল্যাক আউট বা অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে। যেমন ধরো হাইপোগ্লাইসেমিয়া, পেশেন্টের শরীরে ব্লাড গ্লুকোজ কমে গেছে, তখন অজ্ঞান হয়ে পড়তে পারে। আবার ধরো যে পেশেন্টের হঠাৎ করে হার্ট বিট কমে গেছে, তখনও অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে। এরকম কি আছে এটা করবা। তোমরা ফিজিওলজিতে পড়ছো না, হার্ট ব্লক, 1st ডিগ্রি 2nd ডিগ্রি, ওইগুলোর কারণে হইতে পারে। আর নিউরোলজিক্যাল যেমন ধরো বলে যে ওই কিছু নিরোগী মৃগী ব্যায়াম যেটা বলে, এখানের মধ্যে আবার ভাগ আছে। একটা বলা হয় হিস্টেরিয়া, আর একটা হচ্ছে এপিলেপসি। ঠিক আছে, হিস্টেরিয়া মানে হচ্ছে রোগী ভান করছে, আর এপিলেপসি মানে হচ্ছে আসলে সমস্যা। তাইলে রোগী অজ্ঞান হয়ে অনেক কারণে পড়তে পারে। ব্রেনের কজের জন্য পড়তে পারে এপিলেপসি হয়ে, মানে ব্রেনে অ্যাক্টিভিটি কমে গেছে বা ব্রেনের মধ্যে হঠাৎ করে অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে, যার সাথে শরীরের সাথে কোনো সামঞ্জস্য নাই, তখনও সে অজ্ঞান হয়ে পড়ে যায়। অথবা ব্রেনে ব্লাড ফ্লো কমে গেছে, তারপর হচ্ছে হার্ট বিট কমে গেছে, তাহলে হচ্ছে হার্ট ব্লকের সময় হতে পারে। তারপর হচ্ছে এন্ডোক্রাইনের সাথে সম্পর্কে কি হাইপোগ্লাইসেমিয়া, হাইপোগ্লাইসেমিয়ার জন্য হয়েও পেশেন্ট অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে। আচ্ছা, এগুলোর মধ্যে পার্থক্য কেমনে করবা? যদি নিউরোলজিক্যাল কজে হয়, ঠিক আছে, ব্রেনের কজের জন্য হয়, তাহলে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার সময়টা একটু বেশি থাকবে। ওই যে আপনি অজ্ঞান হয়ে কতক্ষণ পড়েছিলেন, বলে যে আমি প্রায় 5-10 মিনিট অজ্ঞান হয়ে পড়েছিলাম, ঠিক আছে, তাহলে বুঝতে হবে যে এটা ব্রেনের কজের জন্য। যদি বলে যে হার্ট ব্লকের জন্য অজ্ঞান হয়ে, বলে যে আমি হঠাৎ করে অজ্ঞান হয়েছি, আবার সাথে সাথে কি একটু করে অজ্ঞান হয়ে পড়ে গেছি, আবার দেখি যে সাথে সাথে ওই দেখতে পাচ্ছি সবকিছু, মানে 1-2 মিনিটের মধ্যে, ঠিক আছে। আর যেটা হাইপোগ্লাইসেমিয়ার জন্য হবে, ওই রোগীর সাথে বলবে যে কি আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম প্রায় 5-6 মিনিটের মতো, সাথে আমার শরীর দিয়ে অনেক বেশি ঘাম দিছিল, ঠিক আছে। দেখি রোল নাম্বার, রোল নাম্বার 10 বলো, বেলাল বলো। জি স্যার। হাইপোগ্লাইসেমিয়া রোগীর শরীর দিয়ে ঘাম দিবে কেন? ফিজিওলজি চিন্তা করো। হাইপোগ্লাইসেমিয়ার সাথে এন্ডোক্রাইনের কোন পোর্শনের সম্পর্ক? প্যানক্রিয়াস এর সম্পর্ক। জি স্যার। প্যানক্রিয়াস এর মধ্যে কি কি সেল আছে? আলফা, বিটা, ডেল্টা, গামা, ডেল্টা, গামা। আচ্ছা, এখানে বিটা ইনসুলিন। ইনসুলিন কি করতেছে? শরীরে গ্লুকোজ কনজাম্পশন ব্লাড গ্লুকোজ বাড়াচ্ছে। কমাতে স্যার। হ্যাঁ, তাহলে এটাকে কাউন্টার রেগুলেটরি করে কে? গ্লুকাগন। গ্লুকাগন স্যার আলফা থেকে আসে। আলফা থেকে আসতেছে। তো যখন হাইপোগ্লাইসেমিয়া হয়, ঠিক আছে, গ্লুকাগন রিলিজ করার জন্য অ্যাক্টিভেটিং ফ্যাক্টর কি কি আছে বলো? আজকে গিয়ে বই খুলবা। গ্লুকাগন রিলিজ করবে হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে যাবে। প্যানক্রিয়াসের মধ্যেও সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের সাপ্লাই আছে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে গ্লুকাগন সিক্রেশন বাড়ানোর চেষ্টা করবে। এই যখন গ্লুকাগন সিক্রেশন বাড়ানোর জন্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হবে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কি করে? এটা ওখানে যে বলা হয়েছিল সিম্প্যাথেটিক সেন্ট্রালি করতেছে ভ্যাসোকনস্ট্রিকশন, পেরিফেরালি কি করে? ভ্যাসোডাইলেশন। এই জন্য দেখবা যে যখন দৌড়াও, দৌড়ানোর পরে শরীর দিয়ে কি ঘাম ঝরে, কারণ হচ্ছে পেরিফেরাল মানে স্কিনের মধ্যে ভ্যাসোডাইলেশন হচ্ছে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে পেরিফেরালি ভ্যাসোডাইলেশন হয়ে রোগীর শরীর দিয়ে ঘাম দিবে। এই জন্য হাইপোগ্লাইসেমিয়া রোগীর ঘাম দিচ্ছে। বুঝা গেল? জি স্যার। বুঝছে, সবাই বুঝছে তো? আচ্ছা, এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হলে আর কি হবে? রোগীর পালপিটেশন হবে। তাহলে এইভাবে করে তুমি এই ব্ল্যাক আউটকে কি কার্ডিয়াক কজের জন্য হয়েছে, হার্ট ব্লকের জন্য, নাকি নিউরোলজি কজের জন্য হয়েছে, নাকি হচ্ছে হাইপোগ্লাইসেমিয়ার জন্য হয়েছে বুঝতে পারবা। এরপর হচ্ছে ভার্টাইগো। ভার্টাইগো মানে কি? মাথা ঘুরানো। বলে যে আমার ডাক্তার সাহেব আমার সবসময় মাথা ঘুরাই। বলে যে এই মাথা ঘুরানোটা কতদিন ধরে কখন বেশি হয়, ঠিক আছে।
আর এই মাথা ঘুরানোর সাথে কোনো বমি ভাব আছে কিনা, ঠিক আছে। আর হচ্ছে চোখেও কোনো ঝাপসা দেখে বা ঘোলা দেখে বা চোখে কোনো অ্যাবনর্মাল মুভমেন্ট হয় এরকম কিছু আছে কিনা, ঠিক আছে। আর হচ্ছে ভার্টাইগো দুই রকম আছে, সেন্ট্রাল ভার্টাইগো, পেরিফেরাল ভার্টাইগো। সেন্ট্রাল হচ্ছে যে ব্রেইনের কজের জন্য, আর পেরিফেরাল হচ্ছে অন্যান্য ব্রেইন বাদে অন্যান্য কজ। যেমন ধরো আমাদের বডির ব্যালেন্স মেনটেন করে কে, সেরিবেলাম বাদে ভেস্টিবুলো ককলিয়ার নার্ভের এখানে ভেস্টিবুলার নার্ভ, ঠিক আছে। ভেস্টিবুলার নার্ভের সাথে তোমরা যে ফিজিওলজিতে পড়ছো কিসের সম্পর্ক আছে, পেরিলিম্ফ, এন্ডোলিম্ফ, সেমিসার্কুলার ক্যানেল, এগুলা। তাহলে পেরিফেরাল ভার্টিগো হবে এই পেরিলিম্ফ, এন্ডোলিম্ফ, সেমিসার্কুলার ক্যানেল এসব জায়গায় যদি কোনো সমস্যা থাকে। আর সেন্ট্রাল হচ্ছে ব্রেইনের জন্য বা সেরিবেলামের জন্য। আচ্ছা, এর দূরে বুঝলে হবে, ঠিক আছে। মানে এখানের মধ্যে পেশেন্টের কয়েকটা ডিজিজ বলা হয়। মিনিয়ার্স ডিজিজ আছে, মিনিয়ার্স, MENIERS, মিনিয়ার্স ডিজিজ, ঠিক আছে। অথবা হচ্ছে মোশন সিকনেস, এগুলোতেও ভার্টিগো হইতে পারে। আর সেন্ট্রাল মানে হচ্ছে সেরিবেলামের কজের জন্য। সেরিবেলামের কজের জন্য হলে বলবে যে কি আমার শুধু মাথার ভিতরে ঘুরায় মনে হয়। আর পেরিফেরাল ভার্টিগো হলে কি বলবে, দুনিয়াদারি সহ ঘুরাচ্ছে মনে হচ্ছে, মনে হচ্ছে রুমের মধ্যে বসে আছে সবকিছু ঘুরাচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে হেডেক। নিউরোলজির সবচেয়ে বড় বিষয় হচ্ছে হেডেক। হেডেক নিয়ে কয়েক ঘন্টা কথা বলা যাবে। হেডেক মানে হচ্ছে মাথা ব্যথা। এই মাথা ব্যথাটা কিরকম, কখন আসে, কখন যায়, এটার অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর কি, রিলিভিং ফ্যাক্টর কি, এটা কোনো কারণে বেড়ে যায় কিনা, কোনো কারণে কমে যায় কিনা, এই হেডেকের সাথে অ্যাসোসিয়েটেড কোনো নসিয়া ভমিটিং আছে কিনা। একটু আগে যে বলা হয়েছে হেডেক সাথে যদি প্রজেক্টাইল ভমিটিং থাকে, এটা কি ইন্ডিকেট করে? রোল নাম্বার 5 বলো। জি স্যার। রোল নাম্বার 5। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হেডেকের সাথে যে প্রজেক্টাইল ভমিটিং হইলে একটু আগে বলা হয়েছে, কি ইন্ডিকেট করে এটা? স্যার হেডেক প্রজেক্টর প্রবলেম তো বুঝি নাই। ব্রেনের প্রবলেম। হেডেক সাথে বললাম যে একটু আগে বলা হয়েছিল ভমিটিং এর, এখানে প্রজেক্টাইল ভমিটিং এ একটা কথা বলা হয়েছে, কি ছিল এটা? ভার্টিগো।